দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। মুশফিক লিটন দলে ফেরায় স্বস্তিতে টাইগাররা। ওপেনিংয়ে ফিরছেন লিটন। বাংলাদেশের সাবেক দুই কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছে কিউইরা। নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো এবং স্পোর্টিং দুই ধরনের উইকেটে খেলা উচিত। তিন জাতীয় টুর্নামেন্ট খেলতে কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দল রোববার নামবে অনুশীলনে। ভালো খেলে সাফের প্রস্তুতি সারতে চায় জামাল ভুঁইয়ারা। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ওপেনিং স্লটে ফিরছেন লিটন কুমার দাস। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দিয়েছেন এমন ইঙ্গিত। লিটনের সঙ্গে মুশফিকের ফেরাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে উপকৃত হবেন তরুণরাও। প্রিন্সের মতে অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটারদের অভিজ্ঞতা কাজে আসবে কিউই সিরিজে। এদিন কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজের দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেট রক্ষক ছিলেন নুরুল হাসান সোহান। তবে এবার ফিরেছেন লিটন মুশফিকরা। অনুশীলনের এই ছবিটাই বলে দেয় নিউজিল্যান্ড সিরিজে কিপিং গ্লাভস হাতে কাকে দেখা যাবে উইকেটের পেছনে। অজিদের বিপক্ষে সিরিজে নিজেদের সেরা একাদশ পায়নি বাংলাদেশ। তারপরও 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। এবার ফিরছেন লিটন মুশফিকরা, যাতে টিম ম্যানেজমেন্টেও স্বস্তি ফিরছে। লিটন মুশফিকের ফেরাটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্কোয়াডে অভিজ্ঞ ও নতুনদের ভালো একটা কম্বিনেশন আছে। লিটন মুশির অভিজ্ঞতা নতুনদের কাজে আসবে। দলের সব ডিপার্টমেন্টে কোয়ালিটি খেলোয়াড় আছে, যা বেশ ইতিবাচক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও দুশ্চিন্তা ছিল দলের ওপেনিং জুটি নিয়ে। বলা যায় 5 ম্যাচেই ব্যর্থ হয়েছিল বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানরা। টি-20তে দেশের হয়ে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট লিটন দাসের। আসন্ন সিরিজে বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা তিনিই করতে যাচ্ছেন, এমন ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। ওপেনিং নিয়ে আমি চিন্তা করছি না। জিম্বাবুয়েতে ওপেনাররা ভালো করেছে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কন্ডিশন কঠিন ছিল। এমন অবস্থায় মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। ওপেনারদের জুটি গড়তে হবে। ওপেনিংয়ে ভালো একটা প্রতিযোগিতা হচ্ছে। লিটন দাস দলে ফিরেছে এবং অবশ্যই সে ওপেনিংয়ে সুযোগ পাবে। এদিকে কোয়ারেন্টাইন শেষে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজ শেষে সাকিব গিয়েছিলেন যুক্তরাষ্ট্র, এরপর সৌদি আরব হয়ে ফিরেছেন দেশে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। এদিন নেটে কোচ অ্যাশওয়েল প্রিন্সের বাড়তি মনোযোগ ছিল সাকিবের দিকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ 2 রকম উইকেটে খেলা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। দেশের ঘরোয়া উইকেটের পাশাপাশি বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটের কথা বলেন তিনি। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয়ায় এই সিরিজে দুর্জয়ের দৃষ্টিতে বাংলাদেশি ফেভারিট, তবে দিলেন সতর্কবার্তাও। টি-20 ওয়ার্ল্ড কাপ খুব কাছাকাছি। সেই ক্ষেত্রে আমরা 2 ধরনের উইকেটেই খেলতে পারি। আমরা আমাদের অ্যাডভান্টেজ, হোম অ্যাডভান্টেজ থাকবে, প্লাস আবার স্পোর্টিং উইকেট অবশ্যই সেটা টি-20তে একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়, কারণ আমাদের ব্যাটসম্যানদেরও তো কনফিডেন্স দরকার আছে। ব্যাটসম্যানরাও যদি স্ট্রাগল করে তাহলে তো প্রিপারেশনটা তাদের জন্য প্রপার হবে না। টিমের ব্যালেন্স, টিমের স্ট্রেংথ বেড়েছে অস্ট্রেলিয়া সিরিজের থেকে। লিটন, মুশফিক এরা কামব্যাক করাতে, তো সেটা তো একটা বড় অ্যাডভান্টেজ। কোভিডের কারণে টানা সিরিজ আর বিশ্বকাপের ব্যাপারটি মাথায় রেখে সেরা দল পাঠাতে পারেনি ক্রিকেট নিউজিল্যান্ড, কিন্তু অভিজ্ঞ ও তারুণের মিশেলে এই দলটাও বেশ পোক্ত। তাই মুশফিকদের সতর্ক বার্তাও দিলেন দুর্জয়। অস্ট্রেলিয়াও কিন্তু একই রকম কিছু নতুন প্লেয়ার নিয়ে আসছিল, বাট আমরা আমাদের কাজটা করেছি। কাজেই নিজেদের কাজটার দিকে ফোকাস রাখতে হবে, নিজেদের খেলা, নিজেদের প্ল্যানে স্টিক করা। বৃহস্পতিবার 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাটেরিয়ালস ইউজ করা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। স্টেডিয়াম কিন্তু শেষ করা। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। মুশফিক লিটনের দলে না থাকা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল খুলনার এই ক্রিকেটারের জন্য। তার স্বতঃস্ফূর্ত পারফরমেন্স এবং উইকেটের পেছনে মুন্সিয়ানা নজর কেড়েছে সবার। দেশের সেরা উইকেট কিপারকে এই আলোচনাটা নতুন করে শুরু করেছে এরপর থেকেই।
যেখানে টিম ম্যানেজমেন্টের জন্য কাজটাও হয়ে গেছে আরও কঠিন, কারণ নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরে এসেছেন মুশফিক এবং লিটন। ক্রিকেট পাড়ায় এখন $মিলিয়ন প্রশ্ন, কার হাতে উঠবে উইকেট রক্ষকের গ্লাভস? সোহান ফিরে এসে যেই খেলা দেখাচ্ছে, যে কিপিং ওয়ার্ল্ড ক্লাস, ও তো আমার মনে হয় বেস্ট উইকেট কিপার বাংলাদেশের। স্বয়ং বিসিবি সভাপতি ভরা মজলিসে যে ক্রিকেটারকে নিয়ে এরকম উচ্ছ্বাসে মাতেন, তার মাঝে যে কিছু একটা আছে তা হলফ করেই বলা যায়। তবে বিষয়টা এমন নয় যে তিনি বলার আগে এটা কখনোই কেউ বলেনি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ নিয়ে আমার কোনো, মুস্তাফিজ, এদের নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি দেখেন এরা যখন ঢুকবে, এই যে লিটন দাস আর মুশফিক যদি ঢুকে, তাহলে দেখেন দুজনকে কিন্তু বাদ দিতে হবে। আপনারা হিসাব করে দেখেন কাকে বাদ দিবেন। কিন্তু এরপরও পরিসংখ্যান কথা বলবে মুশির হয়ে। ক্যারিয়ারের 86টি টি-20-র 82টিতেই উইকেট কিপার হিসেবে খেলেছেন মুশফিক, যেখানে তার এভারেজ এবং স্ট্রাইক রেট সবকিছুই বেশি ব্যাটসম্যান হিসেবে খেলা 4 ম্যাচের চেয়ে। উইকেটের পেছনে দাঁড়ানো মুশির ব্যাট চলে তলোয়ারের মতো, কিন্তু আউটার ফিল্ডে আসলেই সে তলোয়ার হয়ে যায় পকেট নাইফ। এই মুহূর্তে বিশ্বের সেরা 5 উইকেট কিপারের একজন মুশি, তাই তাকে উপেক্ষা করা খুব একটা সহজ হবে না ডোমিঙ্গোর জন্য। মুশিকে বাদ দিলে সাধারণ উইকেট কিপার হিসেবে বাংলাদেশের প্রথম পছন্দ লিটন দাস। তবে পরিসংখ্যান বলবে টি-20তে খুব একটা আহামরি কোনো পারফরমেন্স নেই লিটনের। উইকেটের পেছনে না দাঁড়ালেই বরং তার ব্যাট চলে বেশ ভালো, সেটা হোক অ্যাভারেজে কিংবা স্ট্রাইক রেট অথবা 4-6-এর খেরো খাতায়। এদিকে হিসেব নিকেশে লিটনের চেয়ে এগিয়ে থাকলেও মুশফিকের তুলনায় জাতীয় দলে কিছুটা মলিন নুরুল হাসান সোহান। 17 ম্যাচে তার ডিসমিসাল 11টি। স্ট্রাইক রেট মুশফিকের কাছাকাছি হলেও এভারেজে বেশ পিছিয়ে সোহান। তবে এত হিসেব নিকেশে না গেলেও বলা যায় কিউইদের বিপক্ষে মুশফিকে হবেন বাংলাদেশের প্রথম পছন্দের উইকেট কিপার, কারণ আউটার ফিল্ডে তার দুর্বলতা, যেখানে আবার বেশ তৎপর লিটন এবং সোহান। তাই দলে জায়গা পেলেও মূলত লোয়ার অর্ডারের ব্যাটিংটাই সামলাতে হবে নুরুল হাসান সোহানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। জাতীয় দলের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পোকনাল। বাংলাদেশের স্পিন বোলিং কন্ডিশনে ভালো খেলার উপায় খুঁজছেন কিউই কোচ। জানান, টাইগারদের সাবেক 2 গুরু জেমি সিডন্স ও থিলান সামারাভিরার কাছ থেকে পরামর্শ নিয়েছে কিউইরা। শুধু প্রথম সারির ক্রিকেটাররাই নয়, নিয়মিত হেড কোচকেও বাংলাদেশ সফরে নিয়ে আসেনি নিউজিল্যান্ড দল। 5 ম্যাচ টি-20 সিরিজে কিউইদের কোচ গ্লেন পোকনাল গুরুদায়িত্বটা যে পাচ্ছেন তা ঘুণাক্ষরেও টের পাননি। এই সিরিজের জন্য ওয়েলিংটনের প্রথম টিম মিটিংয়ে হুট করেই তাকে জানানো হয় খবরটা, যে ঘোর এখনো কাটেনি তার। আমি খুবই অবাক হয়েছিলাম, সত্যি অন্যরকম এক মুহূর্ত ছিল। জাতীয় দলকে কোচিং করানোর স্বপ্নটা পুরনো, কিন্তু এখনই দায়িত্ব পাবো ধারণা ছিল না। দারুণ সব ক্রিকেটারদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। মূল খেলোয়াড়দের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ানদের দুরবস্থা দেখেছে কিউইরাও। প্রশ্ন ওঠে, তারপরও কেন অনভিজ্ঞ একটা দল পাঠালো তারা? নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটার এবং কোচদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল। এটা ভালো, এতে করে প্রথম সারির খেলোয়াড় এবং কোচরা কিছুটা বিশ্রাম পান। তা না হলে 5-6 মাস বিরামহীন কাজ করতে হতো তাদের। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন ফায়ারবোর্ডসের হয়ে বেশ সফল পোকনাল। কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে হোমওয়ার্ক করেন নিবিড়ভাবে। টাইগারদের 2 সাবেক কোচ জেমি সিডন্স ও থিলান সামারেভিরার কাছ থেকে পরামর্শ নিয়েছেন তিনি। আমি 3 বছর জেমির সঙ্গে কাজ করেছি। তার এবং থিলানের এই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। ওদের কাছ থেকে তথ্য নিয়ে ক্রিকেটারদের বলেছি। বিশেষ করে এশিয়ান কন্ডিশনে সামারাভিরার অভিজ্ঞতা আমাদের জন্য মহামূল্যবান। এখানে স্পিনারদের কিভাবে খেলতে হবে সে বিষয়ে পরামর্শ দিচ্ছে সে। আমাদের যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। অস্ট্রেলিয়া সিরিজে যেমনটা দেখেছি তেমন স্লো আর লো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কিছুটা পেস ও বাউন্স থাকলে বেশি খুশি হব। পিচ আর কন্ডিশনের চরিত্র আসলে পরিবর্তন হয়। স্লো উইকেটে অজিরা 4-1 সিরিজ হেরে দেশে ফিরেছে। স্পিন নিয়ে তাই মাথা ব্যথার শেষ নেই ব্ল্যাক ক্যাপদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাটে বাংলাদেশের বর্তমান এই দলটাকে দারুণ বলছেন নিউজিল্যান্ডের উদীয়মান অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ভিন্ন কন্ডিশনে তরুণদের প্রমাণের এই সিরিজ বড় মঞ্চ বলেও মানছেন তিনি। শিক্ষা নিতে চান সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে অজিদের ব্যর্থতা থেকে। বলেন, এই সফরে নিরাপত্তা কিংবা কোভিড প্রোটোকল নিয়েও নেই কোনো অভিযোগ। সময়ের হিসেবে 8 বছরের বেশি, আবারও বাঘের ডেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপস। তবে বিশ্বকাপ, আগামীর প্রস্তুতি আর কোভিডকালে এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব।
পাইপলাইনকে শক্তিশালী করতে এবার অনেকটা আনকোড়া দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তাই তো তরুণদের জন্য এমন ভিন্ন কন্ডিশন নিজেদের প্রমাণের বড় মঞ্চ বলছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এই উপমহাদেশে খেলাটা কখনোই সহজ নয়, এদের মধ্যে বাংলাদেশ সবচাইতে কঠিন। তবে এমন কন্ডিশনে যদি আমরা ভালো করি তা আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্যই ভালো। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজ অজিদের ভুল থেকে আমরা শিখেছি, আশা করছি দারুণ কিছু হবে। কথা বললেন বাংলাদেশ দল নিয়েও। স্তুতি ছড়ল অভিজ্ঞ সাকিব, মুশফিক, রিয়াদ মুস্তাফিজে। বললেন স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশ দলটা বর্তমান সময়ের অন্যতম সেরা। বাংলাদেশ দলটা দারুণ, বিশেষ করে এখানে দারুণ সব ক্রিকেটার আছে। সাকিব, মুস্তাফিজরা নিজেদের দিনে একাই যে কোনো চিত্রনাট্য পাল্টে দিতে পারে। তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি আমরা। সম্প্রতি সময়ে বাংলাদেশে এসে কোভিড আক্রান্ত হয়েছেন ফিন অ্যালেন। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগী ছাত্র কিউইরা। 3 দিনের কোয়ারেন্টাইন সময়টা মন্দ কাটেনি। কোভিডকালের সময় উপভোগ করার কিছু নেই, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচের দিকেই মনোযোগী হতে চাই। মিরপুরের হোম অফ ক্রিকেটে আরও 3 দিন অনুশীলন করবে নিউজিল্যান্ড। 1 সেপ্টেম্বর 5 ম্যাচ সিরিজের প্রথম টি20। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাস চাপায় এবার প্রাণ গেল ঢাকার প্রথম বিভাগ লিগের ক্রিকেটার শহীদুল ইসলাম খান নীরবের। গতকাল সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মোটরসাইকেলে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। ঘাতক বাসটি জব্দ করলেও গ্রেফতার করা যায়নি চালককে। শহীদুলের এমন মৃত্যু মানতেই পারছে না তার পরিবার ও সতীর্থরা। শোক জানিয়েছে বিসিবি। শুক্রবার বিকেলেও খেলে গেছেন কলাবাগান ক্রীড়াচক্র মাঠে। 24 ঘন্টা না পেরোতেই সে মাঠেই ফিরল শহীদুলের নিথর দেহ। সড়ক দুর্ঘটনায় তার চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না পরিবার, সতীর্থরা। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে পরিচিত মুখ শহীদ। ক্রিকেট ক্যারিয়ার শুরু কলাবাগান ক্রীড়াচক্রে, এরপর খেলেছেন ভিক্টোরিয়া ডিওএইচএস অগ্রণী ব্যাংকে। সাকিব আল হাসানের মতো বোলিং অ্যাকশন হওয়ায় আলোচনাতেও ছিলেন, কিন্তু ঘাতক বাস ক্যারিয়ারের সঙ্গে তার জীবন প্রদীপও নিভিয়ে দিল। আমাদের দেখার মতো তো কেউই নাই। আমার বড় ভাই ছিল সংসারের আল্লাহ। আমি কি বলবো ভাই, আমি তো বলতে পারতেছি না। সুস্থ মানুষ কালকে সবার সাথে খেলছে, প্র্যাকটিস শেষে বাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এইভাবে অপমৃত্যু রোড অ্যাক্সিডেন্ট মারা যাবে, এটা কল্পনার বাইরে। আমি তো মেনে নিতে পারছি না। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা শহীদের পরিবার, বন্ধু সতীর্থরা তাকিয়ে ক্রিকেট বোর্ডের দিকে। সঙ্গে তাদের দাবি সুষ্ঠু বিচারের। এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এর জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের গার্ডিয়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারাও যাতে তার ফ্যামিলির পাশে এসে দাঁড়ায়। বিসিবি সদয় দৃষ্টি জ্ঞাপন করে যে ওর ফ্যামিলি, ওর একটা বাচ্চা আছে, সেই দিকে কিভাবে চলবে সে জানি খেয়াল রাখে ভালোভাবে। ঘাতক বাসটিকে জব্দ করেছে তেজগাঁও থানা। চালককে ধরতে কাজ শুরু করেছে পুলিশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। কবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে আবারও ফিরবেন রোনালদো? প্রতীক্ষার প্রহর গুনছেন রেড ডেভিল সমর্থকরা। চুক্তি ও মেডিকেল টেস্ট এখন শুধুই আনুষ্ঠানিকতা। জানা গেছে ওল্ড ট্র্যাফোর্ডে 11 সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে ফিরবেন CR7। রোনালদো এখন বান্ধবী আর সন্তানদের নিয়ে পর্তুগালে মাদেইরায় মার সাথে ছুটি উপভোগ করছেন। কোথায় আছেন রোনালদো? দুনিয়ার ফুটবল সমর্থকেরা জানতে চায় সেটা। কবে আসবেন সেকেন্ড হোম ম্যানচেস্টার? সবাই যে চাতক পাখির মতোই প্রতীক্ষায় আছে যে চুক্তির আনুষ্ঠানিকতা এখনো বাকি, তবে তা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এটা নিশ্চিত হওয়া গেছে যে ইতালিতে নেই CR7। জুভেন্টাসের ডেরা তুরিন ছেড়ে পাড়ি জমিয়েছেন প্রিয় মাতৃভূমি পর্তুগালে, তাও আবার জন্মস্থান মাদেইরাতেই গেছেন। বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে গেছেন মা মারিয়া ডোরিলিসার সাথে দেখা করতে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পরিবারের সাথে সময় কাটাতে চান ক্রিশ্চিয়ানো। মার অসম্ভব ভক্ত রোনালদো, লম্বা সময় মাকে ছাড়া থাকতেই পারেন না, তাই সুযোগ পেয়েই ছুটে এসেছেন মায়ের কাছে। আগের বান্ধবী ইরিনা শেখের সাথে মায়ের বনিবনা না হয় বান্ধবীকেই ছেড়ে দিয়েছিলেন রোনালদো, কারণ রোনালদোর কাছে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই পরিবারের সাথে মাদেইরায় প্রিয় মুহূর্তগুলো সমৃদ্ধ করছেন CR7।
কিন্তু কবে আসবেন সেকেন্ড হোম ইংল্যান্ডের ম্যানচেস্টারে, যেখান থেকে ফুটবলে তার উত্থান হয়ে উঠেছেন মহিরুহু। প্রতীক্ষায় তার ম্যানচেস্টারের ফুটবল পিয়াসীরা। ইংলিশ লিগে রোববার ম্যানচেস্টারের ম্যাচ উলভারহ্যাম্পটনের বিপক্ষে। ওই ম্যাচে খেলা হচ্ছে না নিশ্চিত। এরপর রোনালদো ও ইংল্যান্ডের সব ফুটবলাররা ব্যস্ত হয়ে উঠবে 2022 কাতার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে নিজের দেশকে বিশ্বমঞ্চে তুলতে। বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে 11 সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচে মাঠে নামবেন CR7, কারণ এর মাঝে চুক্তি আর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। আর তার চেয়েও মজার ব্যাপার হলো রেড ডেভিলদের ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওল্ড ট্রাফোর্ডে। তাই অদ্ভুত কোনো কাণ্ড না ঘটলে হোম গ্রাউন্ড ওল্ড ট্রাফোর্ডেই হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর রাজস্বিক প্রত্যাবর্তন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। পর্তুগালের লিসবনে আছেন আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিক। রোনালদোর ব্যাপারে সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ মোমো, ক্রিস্টিয়ানো রোনালদোর ঘরে ফেরা অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন করে যোগ দেওয়ার যে ঘোষণাটি এসছে ম্যানইউ থেকে, তো সবকিছু মিলিয়ে এখন আমরা যদি বলি পর্তুগালের লিসবনে যেসব ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। সেই সঙ্গে আমরা যদি ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান যেহেতু পুরো পর্তুগাল, তারা যেহেতু এখন নিশ্চয়ই তাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন করতেই হবে এবং তারা কিন্তু মোটামুটি যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদেশের কোনো ক্লাবে খেলা শুরু হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে এবং নতুন করে আবার তিনি সেখানে ফিরে গেছেন, তো এই বিষয়টি নিয়ে কিন্তু এই গোটা পর্তুগালের সমর্থক যারা রয়েছে ফুটবলের তারাই কিন্তু বেশ উচ্ছ্বসিত। কারণ 2003 সালে পর্তুগালের লিসবনের ক্লাব স্পোর্টিং লিসবোয়া থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং পরবর্তীতে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এবং পরবর্তীতে 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং পরবর্তীতে কিন্তু প্রায় এক যুগ সেখানে থেকে তারপর ইতালির তুরিনের যে ক্লাবটি রয়েছে জুভেন্টাস, এবং আমরা দেখেছি যে ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলির যে আনুষ্ঠানিকতা এখনও অনেক কিছু রয়ে গেছে এবং সেখানে তার ভিসার যে বিষয়টি রয়েছে, ভিসা পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা এবং আরও যেই প্রক্রিয়াগুলি রয়েছে এই প্রক্রিয়াগুলি শেষ করার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে 2 বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তুরিন শহর থেকে তার যে চার্টার্ড ফ্লাইট রয়েছে ব্যক্তিগত বিমান, সেটি নিয়ে কিন্তু প্রথমে তিনি লিসবনে আসেন এবং লিসবনে বিরতি নিয়ে পরবর্তীতে কিন্তু তিনি তার যে দ্বীপাঞ্চল মাদেইরা সেখানে কিন্তু ফিরে গেছেন এবং সেখানে কিন্তু এখন তিনি একটা ছোট অবকাশ যদি আমরা বলি সেই অবকাশ তিনি তার পরিবারের সাথে সেখানে উদযাপন করছেন। এর পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে লিসবনে ম্যানচেস্টার সিটির যে সমর্থকরা ছিল, আপনি জানেন যে ইংলিশ যে ক্লাবগুলির সমর্থন বেশি করে থাকেন আসলে পর্তুগালের অনেক জায়গাতেই ইংলিশরা থেকে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি বা অন্যান্য যে ইংলিশ ক্লাবগুলি রয়েছে প্রত্যেকটি ক্লাবেরই প্রচুর সমর্থক কিন্তু লিসবনে আছেন এবং এই মুহূর্তে কিন্তু অধিকাংশ সমর্থক যারা আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে লিওনেল মেসি যখন আসলে দল পরিবর্তন করেন তখন কিন্তু সেই জায়গায় অনেক সমর্থনদেরও কিন্তু দল পরিবর্তন হয়। ঠিক একই রকমভাবে ক্রিস্টিয়ানো রোনালদো যখন দল পরিবর্তন করছেন ঠিক এই মুহূর্তে অনেক সমর্থক যারা মূলত ক্রিস্টিয়ানো রোনালদোকে সমর্থন করেন তারা কিন্তু এই মুহূর্ত থেকে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক হয়ে গেছেন। তো এর মধ্যে আমরা জানি যে এই বিষয়টির ক্ষেত্রে কিন্তু অ্যালেক্স ফার্গুসনের একটি বড় অবদান আছে এবং অ্যালেক্স ফার্গুসনের পরামর্শেই কিন্তু সবশেষ জল্পনা কল্পনা নানান কিছুর অবসান ঘটিয়েই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবেন। তো সামনে আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু ম্যানচেস্টারের জার্সি গায়ে পরবেন রোনালদো, তো সেটি দেখার অপেক্ষায় রয়েছে কিন্তু ইউনাইটেড সমর্থকরা। তো মোমো এই ছিল আসলে লিসবন থেকে এখানকার সমর্থকদের উচ্ছ্বাস অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর দল পরিবর্তন এবং সবশেষ খবর। মোমো, ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের পর্তুগালে সমর্থকদের যে উচ্ছ্বাস সে খবরে এতক্ষণ জানাচ্ছিলেন সেখান থেকে আমাদের সহকর্মী তারিকুল হাসান আশিক। 3 জাতি টুর্নামেন্টে অংশ নিতে কিরগিজস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য এদিন অনুশীলন করেনি খেলোয়াড়রা। একদিনের বিশ্রাম শেষে রোববার থেকে প্রস্তুতি শুরু করার কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। প্রতিপক্ষরা শক্তিশালী হওয়া এখানে ভালো করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ফুটবলাররা। তবে এই অভিজ্ঞতা সাফে কাজে লাগবে বলে প্রত্যাশা তাদের।
দীর্ঘ ভ্রমণক্লান্তি শেষে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল টানা ম্যাচের ধকল সঙ্গে লম্বা জার্নির কারণে এদিন অনুশীলনে নামেননি জামাল ভুঁইয়ারা। তবে একদিনের বিশ্রাম শেষে টিম কম্বিনেশন নিয়ে কাজ শুরু করবেন জেমিরে। 23 সদস্যের এই দলে এখন আছেন 21 জন। দুই প্রবাসী রাহবার ওয়াহেদ ও তাহমিদ ইসলামের যুক্ত হওয়ার কথা রয়েছে রোববার। বাংলাদেশের সঙ্গে খুব একটা পার্থক্য নেই কিরগিজস্তানের কন্ডিশনের, তাই ভালো প্রস্তুতি হলে টুর্নামেন্টে ইতিবাচক ফল করা সম্ভব বলে মনে করছেন ফুটবলাররা। The weather is also very nice here in Kyrgyzstan. We're obviously a bit tired still from the traveling, but inshallah tomorrow we will start our training and preparing for the 3 upcoming games we have here in Kyrgyzstan. And we're ready and we feel very good everyone, and let's go for the wins. বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিপক্ষে 5 সেপ্টেম্বর। এর 2 দিন পর জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান। আর 9 সেপ্টেম্বর তাদেরই অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ করবে লাল সবুজরা, যেখানে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য জেমির দলের। সাপের প্রিপারেশন ম্যাচ হিসেবে এগুলো ধরছি, কারণ এরকম বড় টিমের সাথে ম্যাচ খেললে সাপে যে আমাদের যে সাবকন্টিনেন্টে আমাদের যে টিম, আমরা তাদের শক্তি সম্পর্কে ভালো জানি এবং প্যালেস্তান এবং কিরগিজস্তানের সম্পর্কে আমরা ভালো জানি। তারা অনেক ভালো টিম, তো আশা করি আমরা এই ম্যাচগুলো থেকে অনেক পজিটিভ ব্যাপার এবং নেগেটিভ ব্যাপারও পাবো, আর সব প্লেয়ারগুলি ভালো কনফিডেন্স পাবে। ট্রাই নেশন সিরিজ শেষ করে সাফের জন্য পরিকল্পনা শুরু করবে বাংলাদেশ, যেখানে প্রাধান্য দেওয়া হবে এই টুর্নামেন্টের পারফরমেন্স। এসএম ইকবাল, সময় সংবাদ। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজশাহীতে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-14 নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। টুর্নামেন্টের শিরোপার জন্য লড়বে 8টি দল, যেখানে 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে রয়েছে ময়মনসিংহ, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার, আর বি গ্রুপে আছে রাজশাহী, মাগুরা, খুলনা ও ফরিদপুর। 7 সেপ্টেম্বর 2টি সেমিফাইনাল ও 9 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বের খেলা উপলক্ষে শনিবার দুপুরে বাফুফেতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল 50,000 ও রানার্স আপ দল পাবে 25,000 টাকা, আর প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ 25,000 টাকা করে পাবে। এছাড়া ফেয়ার প্লে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়দের পুরস্কার দেয়া হবে। চলতি বছরের মার্চে 42টি দল নিয়ে টানা সপ্তমবারের মতো মাঠে গড়ায় জেএফএ কাপ। ক্রিস্টিয়ানোর ম্যানচেস্টারে যোগ দেওয়ার খবরে হু হু করে বাড়ছে ইউনাইটেড ও এর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম। সংখ্যার হিসেবে একদিনে যা 8%। শুধু তাই নয়, একই কারণে বাড়বে টিভি দর্শকের সংখ্যাও, ফলে বেড়েছে প্রিমিয়ার লিগের শেয়ারের দামও। প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতেও। শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনাইটেডের অনুসারী বেড়েছে প্রায় 2 মিলিয়ন। রোনালদো চলে যাওয়ায় ইউভেন্টাসের ব্র্যান্ড ভ্যালু কমেছে প্রায় 15%। শিরদাঁড়া উঁচু করে সম্রাট ফিরছেন তার সাম্রাজ্যে। অপেক্ষাটা 1 যুগের বেশি, বন্ধনটা হয়তো তার চেয়েও বেশি শক্ত। বর্তমান বাজারের তুলনায় অনেকটা সস্তায় পর্তুগিজ এই যুবরাজকে পেয়েছে রেড ডেভিলস। তবে সেখানে পেট্রো ডলারের চেয়েও আবেগ কাজ করেছে বেশি। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তির সঙ্গে আছে আর্থিক লাভও। ক্রিস্টিয়ানোর ইউনাইটেডে যোগ দেওয়ার খবরের কিছু সময়ের মধ্যেই হু হু করে বাড়তে থাকে ক্লাবটির শেয়ারের দাম। একদিনের কম সময়ে যা বেড়ে দাঁড়ায় 8%-এর বেশি। ঊর্ধ্বমুখী এই অবস্থা এখনও অব্যাহত। ক্লাব ছাপিয়েও ব্যক্তি রোনালদোর কোটি ভক্ত সারা বিশ্বে, ফলে তার দলবদলের প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথম 2 ঘন্টা ইনস্টাগ্রামে ইউনাইটেডের অনুসারী বেড়েছে 1 মিলিয়নের বেশি। ফেসবুকে যে সংখ্যা ছাড়িয়েছে 7 লাখ। প্রভাব পড়েছে ক্লাবের ব্র্যান্ড ভ্যালুতেও। ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব বলছে ক্রিস্টিয়ানো ম্যানচেস্টারে আসার খবরে 10% ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ইউনাইটেডের। সংখ্যার হিসেবে যা 212 মিলিয়ন পাউন্ড। বিপরীত চিত্র তার সাবেক ক্লাব ইউভেন্টাসের। একদিনের ব্যবধানে তুরিনের এই দলটির ব্র্যান্ড ভ্যালু কমেছে প্রায় 15%। এই দলবদলে আদতে বড় অঙ্কের আর্থিক লাভই হচ্ছে ইপিএল এর সম্প্রচার সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলোর। সেটান্টা স্কাই এই ট্রান্সফারকে বড়দিনের আগেই বলছে ক্রিসমাসের উপহার। হিসেবের এখানেই শেষ নয়, আর্থিক লাভ এখনো বাকি ম্যান ইউনাইটেডের। বিশেষ করে ক্রিস্টিয়ানোর জার্সি বিক্রি করে ট্রান্সফারের পুরো অর্থ তো উঠেই আসবে, সঙ্গে লাভও হবে বহুগুণে। সব মিলিয়ে বয়সকে একটা সংখ্যা বানানো বুড়ো রোনালদোর ভেলকি এখনো যে বাকি ঢের। মাহবুব রিমন, সময় সংবাদ।
রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার খবরে উচ্ছ্বসিত ক্লাবের সমর্থকরা। CR7-এর মতো চ্যাম্পিয়ন ফুটবলার দলে ফেরায় সমর্থকরা এখন দেখছেন শিরোপার স্বপ্ন। রোনালদোর কাছ থেকে দলের তরুণ খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে। দলে তার উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস সমর্থকদের। ম্যানচেস্টারে ফিরছেন ক্রিস্টিয়ানো। প্রত্যাবর্তনের এই গল্প হার মানাবে অনেক মহাকাব্যকে। 2009 সালে ছেড়ে গিয়েছিলেন ওল্ড ট্র্যাফোর্ড। দীর্ঘ এক যুগ এই ক্ষণটির জন্য অপেক্ষা করছিল রেড ডেভিল সমর্থকরা। অবশেষে এসেছে সেই মাহেন্দ্র ক্ষণ। এ যেন তাদের কল্পনাকেও হার মানিয়েছে। আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না সে সত্যি আবারও ফিরেছে। খুশিতে আমি কেঁদে দিয়েছিলাম। খবরটা শুনে আমি স্টেডিয়ামের সামনে চলে এসেছি। পুরো বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে। রোনালদো সিটিতে যাবে এই খবরে মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন বেশ ভালো লাগছে। আশা করছি সে আসার সঙ্গে ক্লাবের সুসময় ফিরবে। ম্যানচেস্টার ইউনাইটেড আগের মতো আবারও শিরোপা জেতা শুরু করবে। উচ্ছ্বাসের রেশ ছুঁয়ে গেছে ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশি ইউনাইটেড সমর্থকদেরও। এখন তাদের অপেক্ষা থিয়েটার অফ ড্রিমে আবারও বল পায় রোনালদোর কারিকুরি দেখার। ফাইনালি ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড জয়েন করছে। সকাল থেকে শোনা যাচ্ছিল অনেক গুঞ্জন, তবে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান অনেক এক্সাইটেড। অ্যান্ড ফাইনালি হি ইজ কামিং হোম অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। আইল সি ইউ, উই আর ওয়েটিং ফর হিম। ঘরের ছেলে ঘরে ফিরছে ক্রিস্টিয়ানো রোনালদো। 2013 থেকে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ ফুটবল লিগে শিরোপা জিতেনি, কিন্তু সেই শিরোপাকে জেতার জন্য হাতছানি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে আবার যোগদান করছে। ভিভা রোনালদো। অনেকেই বলছেন 36 বছর বয়সী রোনালদোর কাছ থেকে আর সেরাটা পাওয়া যাবে না। তবে দলে তার উপস্থিতি যে ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে, এটাই বড় পাওয়া ভক্তদের জন্য। আমার বিশ্বাস রোনালদো আসার সঙ্গে দলের মানসিকতায় পরিবর্তন আসবে। তার মধ্যে যে নেতৃত্ব গুণ আছে তা দলের কাজে দিবে। রোনালদোর কাছ থেকে র্যাশফোর্ড, গ্রিনউড, সানচোদের অনেক কিছু শেখার আছে। আগামী 11 সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে রেড ডেভিলস। ফিট থাকলে হয়তো সে ম্যাচেই লাল জার্সিতে আবারও মাঠে দেখা যাবে রোনালদোকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দলবদলের বাজারে এক মৌসুমেই এত উত্তাপ এর আগে কখনো ছড়িয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রথমে লিওনেল মেসির পিএসজিতে অবাক করা ট্রান্সফার, এরপর ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে আবেগঘন ফিরে আসা। সব মিলিয়ে চলতি মৌসুমে যেন চমকের পসরা সাজিয়ে বসেছে। উইন্ডো ক্লোজ হতে এখনও সময় বাকি দিন তিনেক। এর মাঝে কি ঘটবে, আরও নতুন কোনো ঘটনা? এসবই বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। অসম্ভবকে সম্ভব করে লিওনেল মেসির বার্সেলোনা থেকে পিএসজি গমন ছিল চলতি মৌসুমে ইউরোপের বাজারে সবচেয়ে বড় চমক। কল্পনাতীত এই দলবদল ঘিরে ছিল ব্যাপক আবেগ আর উৎকণ্ঠার জোয়ার। ঠিকানা পরিবর্তনের খেলায় লক্ষ কোটি ডলারের বাধ্যবাধকতা না থাকলেও লিওকে ঘরে রাখতে আগামী 2 মৌসুম বেশ চড়া মূল্য গুনতে হবে প্যারিসিয়ানদের। অঙ্কটা বছর প্রতি 35 মিলিয়ন ইউরো। মেসির দলবদলে যেন উদাস হয়ে ওঠেন আরেক বিশ্বসেরা রোনালদো। কোনো কিছুতেই আর তুরিনে মন বসছিল না তার। উপায়ন্তর না দেখে সরাসরি বলেই ফেলেন থাকতে চান না আর ইউভেন্টাসে। এরপর শুরু হয় নাটকীয়তার। কোথায় যাবেন রন? সবচেয়ে বড় আলোচনা ম্যানচেস্টারের 2 নগর প্রতিদ্বন্দ্বী ঘিরে। শেষ পর্যন্ত 25 মিলিয়ন ইউরো খরচ করে 2 বছরের জন্য ছেলেকে ঘরে ফেরায় ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের বাজারে এমন ঘটনা ঘটেছে রোমেলু লুকাকুকে ঘিরেও। 7 বছর পর এই বেলজিয়ান ফরওয়ার্ড আবারও ফিরেছেন চেলসিতে। ইন্টার মিলান থেকে তাকে নিজ টেরায় আনতে 115 মিলিয়ন ইউরো খরচ করেছে ব্লুজ কর্তৃপক্ষ। অর্থের হিসেবে ইপিএল এর চলতি মৌসুমে যা দ্বিতীয় সর্বোচ্চ। ম্যানচেস্টার সিটির টাকার অভাব নাই। একটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য খরচে হাতটা ওদের পানির মতো। তারই ধারাবাহিকতায় অ্যাস্টন ভিলা থেকে সিটিজেনরা কিনেছে জ্যাক গ্রিলিশকে। ইংলিশ এই মিডফিল্ডারকে কিনতে গার্দিওলার পরামর্শে ক্লাব কর্তৃপক্ষ গুনেছে 117.5 মিলিয়ন ইউরো। এই মৌসুমে ইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দাম জ্যাডন সানচোর। ক্রিস্টিয়ানো রোনালদোর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনায় ছিলেন তিনিই। 85 মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান সাইড বরুসিয়া ডর্টমুন্ড থেকে তাকে ইংল্যান্ডে ফিরিয়েছে রেড ডেভিলরা।
এসবের বাইরে দলবদলের বাজার এখন গরম কিলিয়ান এমবাপেকে ঘিরে। লিও পিএসজি আসার পর থেকে ফ্রেঞ্চ তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন, তার পরবর্তী ঠিকানা হতে পারে রিয়াল মাদ্রিদ। এজন্য ফ্রেঞ্চ জায়ান্টদের 170 মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসিয়ানরাও দিয়েছে মৌন সম্মতি, অপেক্ষা কেবল আনুষ্ঠানিকতার। এছাড়াও চলতি মৌসুমে ক্লাব ছাড়ার গুঞ্জন আছে আর্লিং হল্যান্ড, এডেন হ্যাজার্ড ও মাউরো ইকার্দির। এমবাপের জায়গা পূরণ করতে ডর্টমুন্ড তারকা হল্যান্ডকে দলে টানার চেষ্টা করতে পারে পিএসজি। অন্যদিকে রোনালদোর শূন্যতা পূরণে ইউভেন্টাস চায় রিয়াল ফরওয়ার্ড হ্যাজার্ডকে। তাদের বিকল্প ভাবনে আছে ইকার্দির নামও। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মুশফিক লিটন দলে ফেরায় স্বস্তিতে টাইগাররা। ওপেনিংয়ে ফিরছেন লিটন। বাংলাদেশের সাবেক 2 কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছে কিউইরা। এবং 3 জাতি টুর্নামেন্ট খেলতে কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দল রোববার নামবে অনুশীলনে। ভালো খেলে সাফের প্রস্তুতি সারতে চায় জামাল ভুঁইয়ারা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ে।